বাংলা। অবশেষে সব মামলায় জামিন পেয়ে মুক্তি পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভী। বুধবার রাতে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে মুক্তি পান তিনি। এনসিপিতে কি কাপন ধরেছে সেই কাপন আমি আপনাদেরকে দেখাবো। আওয়ামী লীগ আসে নাই এখনো, তারপর বলছে আওয়ামী লীগ চলে আসছে, এবং তাদের আরেক হাত আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া বলছে আওয়ামী লীগের গুপ্ত হামলার হুমকিতে আছে, তারা ভয় পাচ্ছে আওয়ামী লীগকে নিয়ে, কোন দিকে কোন সময় কোনটা ঘেঁটিতে ধরে। এমনিতেই তাদের লোকজন পথে ঘাটে এখন জুতার বাড়ি খাওয়া শুরু করেছে। তারেক সরকারের পতন শুরু, তীব্র জন অসন্তোষ, তারেক রহমান সরকারের পায়ে তলার মাটি এখন অনেকটাই সরে গেছে। এতে কি তারেক রহমান সরকার সত্যি বড় বিপদে পড়ে যাচ্ছে? এখনো বলছি, তারেক রহমান সাহেব যদি অবিলম্বে ইউনূসকে গ্রেপ্তার না করেন, তারেক রহমান সাহেব যদি অবিলম্বে এক্ষুনি ইউনূসের উপদেষ্টার বিরুদ্ধে অ্যাকশন না নেন, তারেক রহমান যদি বাংলাদেশের শীর্ষ গোয়েন্দা সংস্থা ডিজিএফআইকে নির্দেশ না দেন যে এটি অবসরপ্রাপ্ত এবং বহিষ্কৃত সেনা অফিসার যারা ইউনূসের সাথে ছিল তাদের বিষয়ে তদন্ত করার জন্য, তাহলে আমাদের জাতির কপালে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ। মুক্তি পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভী। বুধবার রাতে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে মুক্তি পান তিনি। সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নিরপরাধ নারী কারাবন্দীদের মুক্তিতে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন সাবেক এই মেয়র। প্রতিনিধি রবিউল ইসলামের তথ্য ছবিতে প্রতিবেদন। কারাগার থেকে মুক্তি পাওয়ার পর মধ্যরাতে নারায়ণগঞ্জ শহরের দেওভোগের নিজ বাড়ি চুনকাকটিরে পৌঁছান আওয়ামী লীগ নেত্রী সেলিনা হায়াত আইভী। এ সময় তার বাড়ির আশেপাশে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়। সাবেক মেয়রের বিরুদ্ধে থাকা মোট 12টি মামলায় উচ্চ আদালত জামিন মঞ্জুর করায় তাকে মুক্তি দেওয়া হয়। মুক্তির পর সেলিনা হায়াত আইভী সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, অনেক নিরপরাধ মা বোন কারাগারে বন্দী আছেন, সরকার যেন তাদের প্রতি সদয় হয়। বিচার বিভাগের প্রতি অসংখ্য কৃতজ্ঞতা এবং আমি বর্তমান সরকারের প্রতি আমার ধন্যবাদ জ্ঞাপন করছি, এবং আমি চাই যে সকলকে নিয়ে মানবিক সরকার গঠিত হোক, এবং জেলে আমার মতো আরো অনেক মায়ের আছে তারা নিরপরাধ, আশা করি সরকার তাদের প্রতি সদয় হবে। 2025 সালের 9 মে ভোরে নারায়ণগঞ্জের নিজ বাসা থেকে গ্রেফতার হন সেলিনা হায়াত আইভী। এরপর থেকে তার বিরুদ্ধে হত্যা ও হত্যা চেষ্টা সহ একাধিক মামলা দায়ের করা হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটা বক্তব্য, খুব সংক্ষিপ্ত একটা বক্তব্য নিয়ে, আওয়ামী লীগ সংক্রান্ত একটা বক্তব্য নিয়ে এনসিপির ঘরে রীতিমতো আগুন জ্বালার উপক্রম। মানে এনসিপির মাথায় বাজ পড়লো নাকি এনসিপির শরীরে নতুন করে কাঁপন ধরলো? কারণ এর মধ্যেই তো কাঁপন ধরেছে। এর মধ্যে গত কিছুদিন ধরে আওয়ামী লীগ ফিরতে পারে, শেখ হাসিনা আসতে পারে, শেখ হাসিনা আসতে চান, আইনিভাবে বাংলাদেশে ফেস করবেন, এইসব নানান ব্যাপার সেপারে বাংলাদেশে এই পোর্শনটা, মানে এই যে তথাকথিত জুলাই যোদ্ধা, মানে তথাকথিত জুলাই যোদ্ধা বলছি তাদেরকে যারা জুলাই আগস্ট আন্দোলনের পরে পড়ার টেবিলে ফিরে না গিয়ে ধান্দার টেবিল খুলে বসেছিল একাধিক। দেখলেন না, আজকে আমরা আলোচনা করলাম এনসিপির নেতা, এখন সংসদ সদস্য, আটকা বড় লোক আব্দুল হান্নান মাসুদ, এই শ্রেণীটা, এই যে ধান্দাবাজ শ্রেণীটা, এই ধান্দাবাজ শ্রেণীটা একটা তাদের গা দিয়ে ঝরঝর ঝরঝর করে ঘাম পড়ছে, এবং এই ঘাম যে পড়ছে এটা স্পষ্টত বোঝা যায় হচ্ছে আপনার এই মাহফুজ আলম যে এখন বারবার বলছে, তারা তো বলছে যে আওয়ামী লীগ আসে নাই এখনো, তারপর বলছে আওয়ামী লীগ চলে আসছে, এবং তাদের আরেক হাত আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া বলছে আওয়ামী লীগের গুপ্ত হামলার হুমকিতে আছে, তারা ভয় পাচ্ছে আওয়ামী লীগকে নিয়ে, কোন দিকে কোন সময় কোনটা ঘেঁটিতে ধরে। এমনিতেই তাদের লোকজন পথে ঘাটে এখন জুতার বাড়ি খাওয়া শুরু করেছে। তো এই পোর্শনটা একটা থরথরে অবস্থায় পড়ছে আওয়ামী লীগকে নিয়ে। আমি মূল আলোচনায় যাব, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য ধরে এনসিপিতে কি কাপন ধরেছে সেই কাপন আমি আপনাদেরকে দেখাবো। তবে একটু বলি যে আমি সবসময় বলে আসছি গত কিছুদিন ধরে, আওয়ামী লীগ ফিরলে পরে বিএনপির তেমন কোনো সমস্যা নেই, কারণ এই দুইটা দল একেবারে সমসাময়িক, মানে জনসমর্থনের দিক থেকে একেবারে কাছাকাছি সময়, আপস এন্ড ডাউন, কিছু আপস এন্ড ডাউন, এই এক সময় আওয়ামী লীগের কিছু বাড়ে, এক সময় বিএনপির কিছু বাড়ে। একদম খুব সোজা সাপটা যদি আমরা উচ্চারণ করি, এখন 5 আগস্টের আগে পর্যন্ত বিএনপির যে আকাশসম জনপ্রিয়তা ছিল, 5 আগস্টের পরে ইলেকশন পর্যন্ত সেটা কমেছে, তারপরে তার ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে আওয়ামী লীগ না থাকার কারণে। এরপর সরকার গঠন করলে পরে স্বাভাবিকভাবে বাংলাদেশের মানুষ এন্টি ক্ষমতাশালী দল, যারা মানে ক্ষমতার বিপরীতে বিরোধী দলের পক্ষে থাকে, আর সে বিরোধী দল অর্থাৎ রাজপথের বিরোধী দল আওয়ামী লীগ, সংসদের বিরোধী দলকে কেউ আর এই বাংলাদেশে গত 10-15-20 বছর ধরে গুরুত্ব দেয় না। আওয়ামী লীগ আমলে জাতীয় পার্টিকে দিত না, এখন বিএনপি আমলে জামাতকে কেউ দেয় না, বিরোধী পার্টি মানে হচ্ছে আওয়ামী লীগ। তো সেই আওয়ামী লীগ আসলে পরে বিএনপির সমস্যা নাই, জামাতেরও এখন আর খুব বেশি সমস্যা নাই, কারণ জামাত টুপ করে গুপ্ত হয়ে যাবে। সমস্যা মনে করি বা মনে করে যারা, তারা হলো এই যে তথাকথিত জুলাই যোদ্ধা, জুলাই বোদ্ধারা, আসিফ নজরুল গং, ডক্টর ইউনূস গং, এরা মনে করে যে তাদের জন্য সমস্যা। আমি তো সবসময় বলে আসছি যে আওয়ামী লীগের লোকজন মনে করে এক ঘর মে দো পীর নেহি রহেগা, মানে হয় তথাকথিত জুলাই যোদ্ধারা থাকবে, আনালে আওয়ামী লীগ থাকবে।
এক পক্ষ আর এক পক্ষকে জানের জম হিসাবে চিহ্নিত করছে। সেই সময়ে এসে আমি মির্জা ফখরুল আলোচনার আগে আরেকটা খবর দিয়ে নিই। এই খবরটার সাথে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের একটা যোগসূত্র আপনারা খুঁজে পেতে পারেন। সেটা হচ্ছে নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভি, তিনি এর মধ্যে মুক্তি পেয়েছেন। আমি রাত 10:30 নাগাদ, 3 জুন রাত 10:30 নাগাদ আপনাদের সামনে যখন কথা বলছি, রাত 11টা নাগাদ, তারও ঘন্টাখানেক আগে তিনি কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেয়েছেন এবং এই মুক্তিটি নিশ্চিত করেছেন কাশিমপুর কারাগারের মহিলা কারাগারের জেল সুপার শিউলি বেগম সম্ভবত, আর হচ্ছেন সেলিনা হায়াত আইভির আইনজীবী আওলাদ হোসেন, তারা এটা নিশ্চিত করেছেন। আপনারা জানেন যে সেলিনা হায়াত আইভির প্রথমে 5টা মামলা ছিল, 5টায় তিনি একে একে হাইকোর্ট থেকে জামিন পান। কিন্তু ওই যে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী তাকে সোনারেজ দেখানো হয়, তারপরে আরো 5টা মামলা হয়। ওই 5টা মামলা তো তিনি জামিন পেয়েছেন। খেয়াল করে দেখবেন এবার যে তিনি জামিন পেয়েছেন, বাংলাদেশের আইন কি? বাংলাদেশের আইন প্রাগৈতিহাসিক ধারায় চলে। সরকার যেভাবে চায় সেভাবেই। সরকার যদি চায় যে একটা মানুষকে অনাদিকাল জেলে রাখবে, তাহলে জেলে রাখতে পারে। যেমন এখনো ধরেন আওয়ামী লীগের আমির হোসেন আমু, বা ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন, অথবা জাসদের হাসান কিনু, অথবা ধরেন আপনার তৌফিক এলাহি চৌধুরী, অথবা ধরেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল সাহেব, তারা জেলে আছেন, তাই তো? তো 80 ঊর্ধ্ব বয়স প্রত্যেকের। তো সরকারের মিনিমাম কোনো একটা আগ্রহ বা ইচ্ছা আছে বলেই সেলিনা হায়াত আইভি মুক্তি পেয়েছেন। সরকারের যদি একেবারে এরকম কোনো স্ট্যান্ড থাকতো যে না, তাকে মুক্তি দিবই না, সরকার এটা পারতো, আবার শুনে অ্যারেস্ট করতে পারতো, আবার জেলে রাখতে পারতো, যদি উচ্চ আদালতের কিছু নির্দেশনা এখানে অন্যরকম আছে। একই সময় খেয়াল করে দেখবেন দীপু মনির আজকে 6টা মামলার একটা জামিন হয়েছে, ঢাকা শহরের হত্যা মামলা, এবং আরো 5টায় কেন জামিন দেওয়া হবে না হাইকোর্ট রুল জারি করেছে। দীপু মনির পক্ষে তার মেয়ে তার পেরোলে মুক্তি চেয়েছেন 1 সপ্তাহের। তার দীপমণির হাজবেন্ড অসুস্থ, তাকে আমরা প্রায়ই দেখি যে কোর্টে যখন দীপমণিকে আনা হয়, ট্রাইব্যুনালে আনা হয়, তখন তিনি সেখানে যান, একেবারেই প্যারালাইজড একজন মানুষ, সেজন্য চাওয়া হয়েছে। এই যে ঘটনাগুলো, আইভির মুক্তি, দীপমণির জামিন প্রক্রিয়া, আসরুজ্জামান নূরের জামিন প্রক্রিয়া, এইগুলো, এবং আওয়ামী লীগ নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই যে বক্তব্য, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন সব দলকে কর্মকাণ্ড চালানোর সুযোগ দিতে চাই মির্জা ফখরুল। আরো যদি একটু বিশদ আপনারা জানতে চান, আমি একটু বিশদ আপনাদেরকে জানিয়ে নিই। খবরটা খুবই সেন্সিটিভ, কারণ এই খবরের কারণে কিভাবে এই এনসিপি নেতাদের কলিজা ধরেছে সেই খবরটা তো আপনাদের জানতে হবে। সব দলকে রাজনীতির সুযোগ দিতে হবে, জনগণই যোগ্য নেতৃত্ব বেছে নেবে মির্জা ফখরুল। তিনি বলছেন, বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের সুন্দর, সুষ্ঠু, সহনশীল ও উদারপন্থী রাজনৈতিক পরিবেশ গড়ে তুলতে হবে। সব রাজনৈতিক দলকে তাদের কর্মকাণ্ড পরিচালনা ও জনগণের সামনে বক্তব্য দেওয়ার সুযোগ নিশ্চিত করতে হবে। খেয়াল করবেন, সব রাজনৈতিক দলকে তাদের কর্মকাণ্ড পরিচালনা ও জনগণের সামনে বক্তব্য দেওয়ার সুযোগ নিশ্চিত করতে হবে। জনগণই তার মধ্যে থেকে যোগ্য নেতৃত্ব বেছে নেবে। আজ বুধবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার কুমারপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নাগরিক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির মন্তব্যে এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, আপনাদের দোয়া, ভালোবাসা ও সমর্থনের কারণে আমি বিপুল ভোটে বিজয়ী হয়েছি। দলমত নির্বিশেষে এলাকার সব মানুষের প্রতি আমি কৃতজ্ঞ। এই অঞ্চলে ঐতিহ্যবাহী এলাকা, অধিকার রক্ষা, গঠনতন্ত্র প্রতিষ্ঠা এবং কৃষক ছাত্র আন্দোলনের গৌরবময় ইতিহাস রয়েছে এখানে। আমরা 1971 সালের বীরদের কখনো ভুলবো না। তিনি বলেন, ফ্যাসিস্ট সরকারের সময় বিএনপির নেতাকর্মীরা নানা নির্যাতনের শিকার হয়েছেন। মির্জা ফখরুল আরো একটা কথা বলছেন যে তারা মনে করেন যে জোর জবরদস্তি করে সরকারের টিকে থাকা যায় না। অনেকেই স্বাভাবিকভাবে ঘুমাতে পারেনি, সেই নিপীড়নের কথা তিনি বলছেন, এবং এটাও বলেছেন যে বিএনপি নেতা কর্মীদের দায়িত্ব অনেক বেড়ে গেছে, জনগণ তাদের উপর বিশ্বাস রেখেছে, জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। এই যে মির্জা ফখরুলের বক্তব্য, ঘটনাটা ঘটেছে এর পরিপ্রেক্ষিতে। ওই এনসিপির লোক, এনসিপির অন্যতম একজন, এই জুলাই পরবর্তী মব সাম্রাজ্যের অন্যতম এক অধিপতি সার্জিস আলম, সে তাৎক্ষণিক একটা পোস্ট দিয়েছে। পোস্টটা আপনারা দেখেন। আজকে বিএনপি মহাসচিব বলেছেন, সব দলকে কর্মকাণ্ড চালানোর সুযোগ দিতে চাই। আমরা স্পষ্ট জানতে চাই তাদের সব দলের মধ্যে আওয়ামী লীগ আছে কিনা। তাদের সব দলের মধ্যে যদি আওয়ামী লীগ থাকে, সার্জিস আলমরা এখন কি করবেন? সার্জিস আলমরা কি এখন আবার আয় রাজুতে আয় বলে ডাক দিবেন, আর লক্ষ লক্ষ মানুষ রাজুতে গিয়ে দাঁড়িয়ে যাবে যে আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দেওয়া যাবে না? সেই বাস্তবতা কি বলে এখন? সার্জিস আলমদের যে কর্ম, অপকর্ম, কুকর্ম, সেসবের কারণে কি সেই বাস্তবতা বাংলাদেশে এখন আছে, নাকি তাদের সেই প্রিয় ডক্টর ইউনূস আছে যে 20-30 জন মিলিয়ে নাম দিবে এটা ছাত্র জনতা, তারপরে শাহবাগে গিয়ে দাঁড়াবে, তাদেরকে এখন ঠান্ডা পানি খাওয়াবে, তারেক রহমান সাহেব, ইউনূস সাহেবের মতো তাদের উপরে ঠান্ডা পানি দিয়ে গরমের তাপ মেটাবে, তারপরে হচ্ছে মিনারেল ওয়াটারের বোতল সাপ্লাই দিবে, বিরিয়ানি খাওয়াবে, বিরিয়ানি খাওয়ায় বলবে যে আওয়ামী লীগকে আসতে দেওয়া যাবে না, তোমরা স্লোগান দাও, আমরা মেনে নেব। পরিস্থিতি এখন সেটা আছে। যাক, মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্পষ্টত আওয়ামী লীগের নাম নেননি, কিন্তু বাংলাদেশের সব দলের সুযোগ দিতে চাই বলতে সুযোগ নাই কোন দলের? সুযোগ নাই শুধুমাত্র আওয়ামী লীগের। তাহলে সব দলের বলতে কি বুঝে নিব আমরা? তারপরও নিশ্চয়ই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের স্পষ্টতার জন্য আমরা অপেক্ষায় থাকবো। তারেক সরকারের পতন শুরু,
তীব্র জন অসন্তোষ। আমরা আজকের ঘটনা নিয়েই আলাপটা শুরু করব। কি কি ক্ষেত্রে জন অসন্তোষ? দর্শক, মাত্র 4 মাসের মধ্যে একটা নির্বাচিত সরকার যে এতটা অজনপ্রিয় হয়ে যেতে পারে, আমরা সত্যিকার অর্থে 55 বছরের বাংলাদেশে নতুন নতুন সব ঘটনার সাক্ষী হচ্ছে। আজকে বিএনপি সরকার নির্বাচন, আমরা বলছি যে নির্বাচনের মাধ্যমে, কিন্তু এটা হচ্ছে একটা প্রহসনের নির্বাচন এবং সমঝোতা, সোজা কথা, সমঝোতা করে ক্ষমতায় আসা একটি সরকার যে এত দ্রুত অজনপ্রিয় হয়ে উঠতে পারে সেটি এই তারেক রহমান সরকারকে না দেখলে বোঝা যায় না। যারা অবশ্য সরকারে আছেন, সরকারের সুবিধাভোগী কিংবা সরকারের সমর্থক, তাদের চোখে এগুলো পড়বে না, কিন্তু যদি আপনি একদম নিউট্রাল নিরপেক্ষ দৃষ্টিতে দেখেন, তারা অবশ্যই বুঝতে পারবেন যে সরকার কতটা অজনপ্রিয় হয়ে উঠেছে। বাংলাদেশে এই মুহূর্তে এক চরম অশান্ত ও অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে। সাধারণ মানুষের পকেটে বড় ধরনের কোপ পড়েছে। বাংলাদেশে নতুন করে আবার আজকেই বাড়ানো হলো বিদ্যুতের দাম। হ্যাঁ, ঠিকই শুনেছেন, পাইকারি ও খুচরা উভয় পর্যায়ে বিদ্যুতের দাম এক ধাক্কায় অনেকটা বাড়িয়ে দেওয়া হয়েছে। আর সবচেয়ে বড় কথা হলো, এই নতুন দাম কিন্তু আগামী মাস থেকে নয়, অর্থাৎ এই যে আজকে আমরা 3 জুন কথা বলছি, এই জুন মাস থেকেই, অর্থাৎ 1 জুন থেকেই বিদ্যুতের এই বর্ধিত দাম কার্যকর হচ্ছে। হঠাৎ করে বিদ্যুতের এই লাগামহীন মূল্য বৃদ্ধি কেন? এর পেছনে কি রাজনীতি রয়েছে? আর এই মূল্য বৃদ্ধির পর দেশের রাজনৈতিক অঙ্গনে, বিশেষ করে বর্তমান সরকারের জনপ্রিয়তায় কতটা ধস নেমেছে? শুধু বিদ্যুতের দাম নয়, আরো নানান কিছু বাড়বার ঘটনা আছে, আমরা পর্যায়ক্রমে সেগুলোতেও আসছি। আজ বুধবার ঢাকার রমনায় অবস্থিত ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন বা আইইবি ভবনে একটি গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল। আর এই সংবাদ সম্মেলনের আয়োজন করেছিল বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন, সংক্ষেপে যাকে আমরা বলি বিইআরসি। এই সংবাদ সম্মেলনে বিইআরসির বর্তমান চেয়ারম্যান জালাল আহমেদ স্বয়ং উপস্থিত হয়ে বিদ্যুতের দাম বাড়ানোর এই আনুষ্ঠানিক ও কঠোর ঘোষণাটি দেন। চেয়ারম্যান জালাল আহমেদ স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে এখন থেকে পাইকারি ও খুচরা 2 স্তরে বিদ্যুতের জন্য জনগণকে অনেক বেশি গাটের পয়সা খরচ করতে হবে। আসুন একটু হিসাবটা খুঁটিয়ে দেখা যাক ঠিক কতটা পকেট কাটা যাচ্ছে সাধারণ মানুষের। বিইআরসির চেয়ারম্যানের দেওয়া তথ্য অনুযায়ী পাইকারি পর্যায়ে আগে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ছিল 7 টাকা, সেখান থেকে এক ধাক্কায় 1 টাকা 39 পয়সা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে 8 টাকা 39 পয়সা। অর্থাৎ পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়লো 19.85%, প্রায় 20% কাছাকাছি বৃদ্ধি। খুচরা বা গ্রাহক পর্যায়ে, অর্থাৎ আপনারা যারা সাধারণ মানুষ বাড়িতে বিদ্যুৎ ব্যবহার করেন, তাদের ক্ষেত্রে আগে প্রতি ইউনিটের দাম ছিল 9 টাকা 11 পয়সা, সেখান থেকে 1 টাকা 52 পয়সা বাড়িয়ে এখন নতুন দাম নির্ধারণ করা হয়েছে 10 টাকা 63 পয়সা। শতাংশের হিসাবে গ্রাহক পর্যায়ে দাম বাড়ানো হলো 16.68%। ভাবতে পারছেন কি ঘটতে যাচ্ছে? এর আগে এই দাম বাড়ানোর বিষয়টি নিয়ে কিন্তু হুট করে সিদ্ধান্ত হয়নি। গত 20 ও 21 মে বিইআরসি এ বিষয়ে একটি গণশুনানি করেছিল, কিন্তু সেই গণশুনানির ফলাফল কি হলো? ঘুরে ফিরে সেই জনগণের ওপরে বিশাল খরচের বোঝা চাপিয়ে দেওয়া হলো। এখন প্রশ্ন হচ্ছে, শুধু কি বিদ্যুতের দামই বেড়েছে? না বন্ধুরা, এখানেই শেষ নয়। এর আগে বাংলাদেশে জ্বালানি তেলের এক দীর্ঘ ক্রাইসিস বা সংকট চলছিল, আর সেই দীর্ঘ জ্বালানি সংকটের পর অলরেডি 2 ধাপে তেলের দাম বাড়ানো হয়েছে। তারও আগের ইতিহাস যদি আমরা দেখি, তবে দেখব সাধারণ মানুষের রান্নাঘরের অতি প্রয়োজনীয় উপাদান 12 কেজি সিলিন্ডার গ্যাসের দাম 2 দফায় মোট 599 টাকা বৃদ্ধি করা হয়েছিল। চিন্তা করতে পারেন, 599 টাকা বাড়ানো হয়েছিল এলপিজি সিলিন্ডারের দাম, মানে 600 টাকা। 1 টাকা কমিয়ে দেখানো হয় যাতে ফিগারটা একটু ছোট শোনায়, একটু স্লিম দেখা যায় যাতে ফিগারটা। কিন্তু এরপর যা ঘটলো তাকে এক প্রকার তামাশা বা নাটক ছাড়া আর কিছুই বলা যায় না। গত 2 জুন অত্যন্ত নাটকীয় ভাবে এই 12 কেজি সিলিন্ডারের দাম মাত্র 55 টাকা কমানো হয়েছে এবং বর্তমানে এর দাম নির্ধারণ করা হয়েছে 1885 টাকায়। একটু ঠান্ডা মাথায় ভাবুন তো বন্ধুরা, বাড়ালেন 599 টাকা আর কমালেন 55 টাকা। একে নাটক ছাড়া কি বা বলা যেতে পারে? এই যে 55 টাকা কমানো হলো, এতে সাধারণ জনগণের কি লাভ হলো? লাভ তো কিছুই হলো না, উল্টো চোখের সামনে জনগণকে বোকা বানানো হলো। আর এখানেই সাধারণ মানুষের মনে ক্ষোভ জমছে যে কোনো সময় হয়তো লাইনের গ্যাসের দামও
আবার বাড়িয়ে দেওয়া হবে। অর্থাৎ মানুষের সামগ্রিক জীবনযাত্রা এখন এক চরম অস্বস্তিতে ভরে উঠছে। বাজারের সব কিছুর দাম আকাশ ছোঁয়া, তার উপর বিদ্যুৎ ও গ্যাসের এই অবস্থা। এবার আসা যাক এই চরম অর্থনৈতিক সংকটের রাজনৈতিক প্রভাবে। অত্যন্ত পরিতাপের বিষয় হলো এই বিএনপি সরকারের পরিচালিত দেশে আজ কোনো সেক্টরেই কোনো স্বস্তির খবর নেই। শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি, কর্মসংস্থান কিংবা জ্বালানি সবখানে হাহাকার, নেই দেশে কোনো বিনিয়োগ। আর এই কারণেই দেশের সাধারণ মানুষ এখন এক কঠিন জন অসন্তোষের মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন। স্বাভাবিকভাবেই এই কঠিন জন অসন্তোষের মুখে পড়ে গেছে বর্তমান তারেক রহমান সরকার। আর জনগণের এই ক্ষোভ ও অসন্তোষ যে কতটা তীব্র আকার ধারণ করেছে তার জলজ্জান্ত প্রমাণ কিন্তু আমরা গতকালই হাতে নাতে পেয়ে গেছি একটি সংসদীয় এলাকা। আপনারা নিশ্চয়ই একটি ভাইরাল ভিডিও দেখেছেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন গতকালকের একটি ঘটনা প্রমাণ করে দেয় যে বাংলাদেশে বিএনপির এখন এক করুণ অপমৃত্যু শুরু হয়ে গেছে। ঠিকই শুনেছেন, করুণ অপমৃত্যু। কি ঘটেছিল গতকাল আসুন আপনাদের বিস্তারিত জানায়। ঠাকুরগাঁ 2 আসন যা বালিয়াডাঙ্গি ও হরিপুর উপজেলা নিয়ে গঠিত। এই ঠাকুরগাঁ 2 আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য হলেন ডক্টর আব্দুল সালাম। গতকাল ওনাকে বরণ করে নেওয়ার জন্য একটি বিশাল গণসংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। দলীয় সংসদ সদস্য আসছেন তাই বিশাল আয়োজন করা হয়েছিল, কিন্তু সেই অনুষ্ঠানের যে ছবি এবং ভিডিও সামনে এসেছে তা দেখলে আপনি চমকে উঠবেন। দর্শক চলুন আমরা একটু দেখে নিই। আপনারা যদিও এই ভাইরাল ভিডিওটা দেখেছেন, তারপরে আমরা একটু দেখে নিই সবাই মিলে। নবনির্বাচিত ঠাকুরগাঁ 2 আসনের এমপি মহোদয়কে সম্বর্ধনা এবং ঈদ মিলন অনুষ্ঠান সম্মানিত সভাপতি মঞ্চ উপস্থিত রয়েছে আমাদের বর্তমানে ঠাকুরগাঁ 2 আসনের অভিভাবক নবনির্বাচিত সংসদ সদস্য জনাব মোহাম্মদ ডক্টর আব্দুল সালাম মহোদয় সহ ছাত্রদল, যুবদল, কৃষক দল, শ্রমিক দল, ছাত্র দল, নবনির্বাচিত ঠাকুরগাঁ 2 আসনের এমপি মহোদয়কে সম্বর্ধনা এবং ঈদ মিলন অনুষ্ঠান। গোটা অনুষ্ঠান জুড়ে ছিল একদম জনমানব শূন্য দর্শক সারি, চেয়ারগুলো সব খালি পড়েছিল, মাঠে কোনো মানুষ ছিল না। একজন দলীয় এমপির গণসংবর্ধনায় এই জনশূন্যতা কি প্রমাণ করে? এটা পরিষ্কার প্রমাণ করে যে এই মুহূর্তে বিএনপির সাথে দেশের সাধারণ জনগণ আর নেই। মানুষ তাদের ভুল নীতি, দাম বৃদ্ধি আর নাটকের রাজনীতির কারণে মুখ ফিরিয়ে নিয়েছে। এমনকি দলের অভ্যন্তরে, সরকারের অভ্যন্তরেও নানা রকম অসন্তোষ বিরাজ করছে এবং অসন্তোষের বহিঃপ্রকাশ 2-1টা আপনারা দেখেছেন। গত পরশু পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেছেন। বাংলাদেশের ইতিহাসে এটিও একটি নজিরবিহীন ঘটনা। মাত্র 3.5 মাসের একটি সরকারের একজন ক্যাবিনেট মিনিস্টার পদত্যাগ করেছেন এবং আমরা যেটি শুনতে পাচ্ছি যে আরো অনেকেই হয়তো ভাবছেন আমরা পথ ছেড়ে দেব। তো বন্ধুরা, সব মিলিয়ে পরিস্থিতি যা দাঁড়াচ্ছে, একদিকে 1 জুন থেকে কার্যকর হওয়া বিদ্যুৎ ও গ্যাসের এই আকাশছোঁয়া দাম, তেলের ক্রাইসিস, আর অন্যদিকে মাঠ পর্যায়ে সাধারণ মানুষের তীব্র প্রত্যাখ্যান। বালিয়াডাঙ্গি, হরিপুরের ফাঁকা মাঠ আর ডক্টর আব্দুল সালামের জনশূন্য গণসংবর্ধনা স্পষ্ট বার্তা দিচ্ছে যে তারেক রহমান সরকারের পায়ের তলার মাটি এখন অনেকটাই সরে গেছে। অর্থনৈতিক অস্বস্তি যখন রাজনৈতিক অসন্তোষে রূপ নেয় তখন যে কোনো সরকারের জন্য টিকে থাকা কঠিন হয়ে পড়ে। এই যে 599 টাকা বাড়িয়ে 55 টাকা কমানোর নাটক, কিংবা 16 থেকে 20% বিদ্যুতের দাম বাড়ানো, এতে কি তারেক রহমান সরকার সত্যি বড় বিপদে পড়ে যাচ্ছে? ঠাকুরগাঁয়ের ওই শূন্য প্যান্ডেল কি সত্যি বিএনপির করুণ অপমৃত্যুর পূর্বাভাস? আমরা তো তাই মনে করছি। এখন দেখার বিষয় যে সামনে মানুষ এখনো সরাসরি রাস্তায় নামছে না বা নামেনি, কিন্তু অদূর ভবিষ্যতে রাস্তায় নামতে বাধ্য হবে এবং রাস্তায় যখন নামবে তখন আমি বারবার একটা কথা বলি, ক্ষমতাকে যারা পাহারা দেয় সেই পাহারাদাররাও কিন্তু থাকবে না। আমি বারবার শৃঙ্খলা বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ, আর্মি তো আসলে থাকার কথা না, সরকারকে পাহারা দেওয়ার কথা না, তারা রাষ্ট্রের দেশ রক্ষার দায়িত্বে, কিন্তু তারা এখনো পর্যন্ত মাঠে আছে। তারা যদি উঠে যায় কি পরিস্থিতি হবে আপনি একটু চোখ বন্ধ করে কল্পনা করুন। বিএনপি এখনো ওই যে ক্ষমতার মসনদে থাকলে অনেক কিছু বোঝা যায় না, বিএনপি টের পাচ্ছে না, টের অচিরেই পাবে। পরিস্থিতি কিন্তু সেদিকেই যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। কারণ দেশে কোনো স্বস্তির কোনো খবর নেই, বিনিয়োগ নেই, কর্মসংস্থান নেই, মানুষের আয় বৃদ্ধি নেই, আয় কমছে, মানুষ সঞ্চয় ভেঙে ভেঙে খাচ্ছে। এভাবে কতদিন? 3 মাস 4 মাস, 3 মাস 4 মাস নাই, ইউনূসের 1.5 বছর যুক্ত করতে হবে। সেটিও বিএনপির শাসন ছিল, সেটিও জামাতের শাসন ছিল। এর সঙ্গে এই যে যত মাস যুক্ত হবে এগুলো কিন্তু এক। এবং ওই যে
আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই মানুষের যে অর্থনৈতিক বিপর্যয় শুরু হয়ে গেছে সেটা কিন্তু আর থামছে না। এর শেষ কোথায় আমরা নিশ্চয়ই দেখব যে